সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এফএম এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আমি এর সাথে আছি মোহাম্মদ শামীম ফেরদৌস সাগর। তো আজকে আমরা আলোচনা করব এসএসসি ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় গতি। এই গতি অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো আমি যদি বলি র্যাঙ্কিং চিন্তা করি, তাহলে এটা প্রথম আমার চয়েস প্রথম, অর্থাৎ যতগুলো পরীক্ষায় থাকুক না কেন, যদি বোর্ড প্রশ্নের কথা চিন্তা করি, বিভিন্ন স্কুল ক্যাডেট কলেজ থেকে ক্যাডেট স্কুল থেকে শুরু করে যত পরীক্ষায় আসুক না কেন, সবগুলা কোশ্চেনেই সবগুলা পরীক্ষায় কোনো না কোনো কোশ্চেন এই অধ্যায় থেকে থাকে। সেদিক থেকে চিন্তা করলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এবং এসএসসি যারা এবার 2021 শর্ট সিলেবাসে এই অধ্যায়টা অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এই চিন্তা মাথায় রেখেই, এই বিষয়টা মাথায় রেখে আমি আজকে এই গতি অধ্যায়টা দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি। সেই সাথে আমি যে টপিকগুলো এখানে লিখছি সেটা হচ্ছে স্থিতি ও গতি, এটা একটু বুঝতে হবে। এরপরে বিভিন্ন প্রকার গতি সম্পর্কে আমাদের জানতে হবে। স্কেলার ও ভেক্টর রাশিটা একটু বুঝতে হবে। দূরত্ব ও সরণ এক কিনা বা কোথায় কী কী ডিফারেন্স সেটা বুঝতে হবে। দূরত্ব ও বেগ, ত্বরণ ও মন্দনটা একটু বুঝতে হবে। গতির সমীকরণ এখানে আছে, সেগুলো জানতে হবে। পরন্ত বস্তুর সূত্র এই সম্পর্কে আমাদের জানতে হবে। তো এখন আমরা আলোচনা করব স্থিতি, অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থার পরিবর্তন না হয় তখন তাকে বলা হয় স্থির, আর এই অবস্থাটাকে বলা হয় স্থিতি। আর গতি সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হয় তখন তাকে বলা হয় গতিশীল, আর এই অবস্থাটাকে বলা হয় গতি। তো এই গতি বিষয়টা বুঝতে হলে এখানে বলা আছে বিভিন্ন প্রকার গতি সম্পর্কে বলা আছে, যেমন সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যাবৃত্ত গতি, স্পন্দন। এর আগে স্থিতিতে আমাদের একটা কথা বলতে হবে, প্রসঙ্গ কাঠামো, যে দৃঢ় ব্যবস্থার সাহায্যে কোনো বস্তুর অবস্থান ও অবস্থান বর্ণনা করা যায়, সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু। অর্থাৎ আমরা যদি কোনো বস্তুকে স্থির না গতিশীল, সেটা আরেকটা প্রসঙ্গ আমাদের কাঠামো লাগবে, প্রসঙ্গ বস্তু লাগবে, যার সাপেক্ষে আমরা বস্তুটা গতিশীল না স্থির সেটা নির্ণয় করতে পারো। ধরা যাক তোমরা দুইজন বন্ধু চলন্ত ট্রেনে ঢাকা টু চিটাগং যাইতেছে। সেক্ষেত্রে তোমাদের দুই বন্ধু যে ট্রেনে আসো, তাহলে এক বন্ধুর সাপেক্ষে আরেকজন কি স্থির। অথচ দেখো ট্রেনটা কিন্তু চলতে আছে, কিন্তু তোমরা দুইজনও ট্রেনের সাথে সাথে চলতেছো, বাট তোমার বন্ধুর সাপেক্ষে তুমি স্থির। এটা গেল একটা। এরপরে তোমরা দুইজন যখন তাকালে, জানলা দিয়ে বাইরে তাকালে, তখন দেখলা যে কিছু গাছপালা তোমরা গাছপালাকে অতিক্রম করতেছো, কিছু মানুষকে অতিক্রম করতেছো। অর্থাৎ তোমার সাপেক্ষে গাছপালাগুলো বা মানুষ যাই বলো না কেন সেটা গতিশীল। আবার ট্রেনের বাইরে বা স্টেশন বা ট্রেনের বাইরে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে, সে দেখতেছে যে তোমার তার সাপেক্ষে তোমরা গতিশীল। এটাই হচ্ছে অর্থাৎ প্রসঙ্গ। আমরা পৃথিবীর যতগুলো বস্তুই চিন্তা করি না কেন, যে বস্তুটাকে চিন্তা করো না কেন, একটা বিন্দুর সাপেক্ষে একটা বস্তু বা একটা বিন্দুর সাপেক্ষে আরেকটা বস্তু আরেকটা বিন্দু গতিশীল। দেখো চাঁদকে কেন্দ্র করে পৃথিবীর চারদিকে চাঁদটা ঘুরছে, ঠিক তেমনই আমরাও পৃথিবীর চারদিকে ঘুরছি। এটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ পৃথিবীর কোনো কিছুই পরম নয়, সব কিছুই আপেক্ষিক। অর্থাৎ কোনো কিছু এবসুলেট বা পরম বলা যাবে না। এবসুলেটলি আমি কোনো কিছুকে পরম বলতে পারবো না। সব কিছু হচ্ছে রিলেটিভিটি, অর্থাৎ সব কিছু হচ্ছে কি আপেক্ষিক। কোনো কিছুই পরম নয়, সব কিছু হচ্ছে কি আপেক্ষিক। কোনো কিছুই আমরা পরম বলতে পারি, সব কিছু কি আপেক্ষিক। অর্থাৎ একটা বস্তুর সাহায্যে আমরা আরেকটাকে কি গতিশীল বা স্থিতিশীল এটা চিন্তা করি। এই হচ্ছে আমাদের স্থিতি ও গতি। এরপরে বিভিন্ন প্রকার যে গতি আছে এটা বুঝতে হবে। সরলরৈখিক গতি, কোনো বস্তু যদি সোজা পথে চলে তখন তার যে গতি, এটা হচ্ছে সরলরৈখিক গতি। এর হচ্ছে ঘূর্ণন গতি, অর্থাৎ নির্দিষ্ট কোনো একটা বস্তু নির্দিষ্ট দূরত্ব থেকে যে ঘুরতে থাকে সেটা হচ্ছে ঘূর্ণন গতি। যেমন ফ্যানের যে পাখা, এটা একটা ঘূর্ণন গতি, ঠিক আছে। তারপরে চাঁদ যে পৃথিবীর চারদিকে হচ্ছে, এটা একটা ঘূর্ণন গতি। তো এগুলো হচ্ছে ঘূর্ণন গতি। চলন গতি, কোনো বস্তু যে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে একই পথে চলতে থাকে, এর যে গতি, এটা হচ্ছে চলন গতি। এরপর হচ্ছে পর্যাবৃত্ত গতি, কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে এটা নির্দিষ্ট সময় পর পর এটা গতিপথের অর্ধেক সময় একই দিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে, তখন এর গতিকে বলা হয় পর্যাবৃত্ত গতি। যেমন আমাদের হৃৎপিণ্ডের যে স্পন্দন, সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। তারপরে হচ্ছে সরল দোলকের যে গতি, এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। এরপরে আমাদের জানতে হবে
এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। এরপরে স্পন্দন, অর্থাৎ যে কোনো বস্তু পর্যাবৃত্ত গতি একটা বস্তুর যে গতিটা এটা হচ্ছে স্পন্দন গতি, অর্থাৎ ঘুরে পেন্ডুলাম যেটা থাকে এটার একটা গতি স্পন্দন গতি। এরপর একটা শিশু যখন দুলতে থাকে এর যে গতি স্পন্দন গতি। এরপর স্প্রিংয়ের যে গতি এটা হচ্ছে স্পন্দন গতি। এবং একটা বিষয় মাথায় রাখতে হবে, সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয়। এই হচ্ছে আমাদের প্রথম যে দুটো টপিক এটা আমরা আলোচনা করলাম। এরপরে বুঝতে হবে স্কেলার ও ভেক্টর। স্কেলার ও ভেক্টরটা একটু বুঝতে হবে, স্কেলার রাশি আর ভেক্টর রাশি। এখন আমরা রাশি চিন্তা করি, অর্থাৎ পরিমাপযোগ্য যেটা আছে সেটা হচ্ছে রাশি। একটা হলো ভেক্টর, একটা হচ্ছে স্কেলার। তো ঠিক আছে, যে রাশি কাকে বলে? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি। এখন তোমরা কি কেউ সমুদ্রের পানি, আটলান্টিক মহাসাগরে কতটুকু পানি আছে এটা পরিমাপ করতে পারবে? অ্যাবসলিউটলি না, তোমরা অবশ্যই পারবে না। আর যদি পারো তাহলে আমার এই ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, আমার নাম্বারে ফোন দিও, তাহলে কতটুকু পানি তুমি যদি পারো তাহলে আমাকে ফোনে জানাও। এটা হচ্ছে রাশি, অর্থাৎ এই রাশি তোমরা যে বিভিন্ন তাবিজ করে এই সময় যে রাশি আছে, তুলা রাশি, পাতা রাশি, এই রাশি সেই রাশি না, এটা হচ্ছে পরিমাপযোগ্য যে রাশি। আমরা যে রাশিটা পরিমাপ করব সেটা হচ্ছে রাশি। একটা হলো ভেক্টর রাশি। এখানে তোমরা ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টারে একটা রাশি আছে, সেটা হচ্ছে স্কেলার রাশি আর ভেক্টর রাশি। আর এখানেও তো রাশি, তাহলে কি সেম? অবশ্যই না, কারণ ওই রাশিটা হচ্ছে পরিমাপের উপর ভিত্তি করে রাশিকে দুই ভাগে ভাগ করা যায়। অর্থাৎ এটা হচ্ছে পরিমাপের উপর ভিত্তি করে রাশি দুই ভাগ, একটা হলো মৌলিক রাশি আর একটা হচ্ছে কি লব্ধ রাশি। আর এই যে রাশি এটা হচ্ছে দিকের বিবেচনার রাশি দুই প্রকার, একটা হচ্ছে ভেক্টর রাশি, স্কেলার রাশি। এখন ভেক্টর রাশিটাকে একটু বুঝতে হবে, যেসব রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় সেটা হচ্ছে ভেক্টর রাশি, এবং যে রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় কিন্তু দিকের প্রয়োজন হয় না সেটা হচ্ছে কি স্কেলার রাশি। আমরা যখন ভেক্টর রাশি লিখবো তখন এর মাথা যদি এস একটা ভেক্টর রাশি বোঝায় তাহলে এর মাথা একটা তীর চিহ্ন দেবো, অথবা এর মাথা একটু বোল্ড করে বোল্ড হরফে লিখতে হয়। এটা হচ্ছে ভেক্টর রাশি। এবং স্কেলার যখন করব তখন মডুলাস আকারে থাকতে হয়, এটা হচ্ছে স্কেলার। তো এটা এই স্কেলার আর ভেক্টর সম্পর্কে তেমন কিছু তোমাদের এই এসএসসি লেভেলে নাই, তো ইন্টারমিডিয়েটের বিষয়ে বিশদ আলোচনা আছে, তো ওখানে জানতে পারে। যেমন তোমাদের দেওয়া হলো বল, তোমাদের যদি বলা হয় যে 20 নিউটন বল আর 30 নিউটন বল, তাহলে কত হয়? তোমরা অনেকেই যোগ করে দিয়ে বলতে পারবে যে স্যার এটা তো 50 নিউটন হয়, তাহলে কি তাই হয়? না, এটা তো 50 নিউটন হবে না, এটা 10 নিউটনও হতে পারে, আবার এর বেশিও হতে পারে। কিভাবে সেটা? যে আমি যদি বলি একটা সরলরেখা যদি চিন্তা করি, এই সরলরেখা যদি চিন্তা করি সেক্ষেত্রে আমার মনে করি একটা বস্তু এখান থেকে আমার এই বিন্দু থেকে এখানে গেল 30 নিউটন, আবার একই পথে একটা বস্তু এখান থেকে গেল 20 নিউটন। সেক্ষেত্রে আমরা যদি যোগ করি তাহলে আসছে 20 যোগ 30, তাহলে আমার একই দিকে একই পথে গেলে তখন আমরা আসবে 50। বাট বস্তুটা যদি অন্য পথে অতিক্রম করে, বিপরীত দিক অতিক্রম করে, তাহলে অবশ্যই আমার ভেক্টরের দিক উল্লেখ করতে হয়। কেন? ভেক্টর রাশি হচ্ছে একটা দিক রাশি। ভেক্টর রাশিকে বলা হয় দিক রাশি এবং স্কেলার রাশিকে বলা হয় অদিক রাশি। যদি পরীক্ষায় খ নম্বরে তোমাদের দিয়ে রাখে যে স্কেলার রাশি বা ভেক্টর রাশি কাকে বলে, অথবা তোমাদের যদি দেয় যে দিক রাশি অদিক রাশি কাকে বলে, তাহলে তোমরা কনফিউশনে পড়ে যায়। তখন তোমরা একটু দ্বিধাদ্বন্দ্ব পড়ো যে আসলে কোনটা ভেক্টর, কোনটা স্কেলার, কোনটা দিক আর কোনটা অদিক। যখনই অদিক বলবে তোমরা এটা মাথায় নিবে যে এটা অবশ্যই আমার স্কেলার রাশি, এবং যখন ভেক্টর বলবে তখন তোমরা মাথায় এটা সেট করে নিবা যে এটা অবশ্যই দিক রাশি। তাহলে এটা যদি আমরা পেছন দিকে নেই, তাহলে এটা সাপোজ যদি এই 20 মিটার যদি পেছন দিকে হয়, তাহলে আমরা এটা তখন এর মানটা, এই ভেক্টরের যে মানটা আসে তখন মানটা দাঁড়ায় 30 নিউটন মাইনাস 20 নিউটন, তাহলে আমার যে মানটা তখন আছে 10 নিউটন। তাহলে এই 10 নিউটন আর একটু আগে যেটা পাইছিলাম 50 নিউটন, এটা কি এক হলো? এক অবশ্যই না। তাহলে আমরা বুঝলাম যে ভেক্টর আর স্কেলার রাশি শুধুমাত্র মানের উপরেই নির্ভর করে না, দিকের উপরেই নির্ভর করে। এটা হচ্ছে ভেক্টর আর স্কেলার। এই সম্পর্কে তোমাদের ইন্টারমিডিয়েটে অনেক বিস্তারিত পড়াশোনা আছে এইচএসসিতে, তো এসএসসি লেভেলে এতটুকু জানলেই আমার মনে হয় ওকে। এরপরে দূরত্ব ও সরণটাকে একটু বুঝতে হবে। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে দূরত্ব ও সরণ। এখন সাপোজ এখানে একটা বস্তু এবং এখানে একটা বস্তু আছে বি। এখন একে আমরা নাম দিলাম হচ্ছে, এর নাম হচ্ছে আবুল, একটা ব্যক্তি যার নাম হচ্ছে আবুল। এখানে একটা ব্যক্তি যার নাম হচ্ছে বাবুল। এখানে দুইটা ব্যক্তি আছে, অর্থাৎ দুটো ব্যক্তি যদি একই পথে যায়, অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে যখন কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হয় তখন তাকে বলা হয় যে কোনো দিকে, অর্থাৎ যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন, অর্থাৎ বস্তু যে দূরত্ব যে পথটা অতিক্রম করে সেটা হচ্ছে দূরত্ব। বস্তু
যে কোনো দিকে যে পথ অতিক্রম করে সেটা হচ্ছে দূরত্ব। এটাকে ইংরেজিতে বলা হয় ডিস্টেন্স, আর সরণকে বলা হয় ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ সরণ নির্দিষ্ট দিকে কোনো বস্তু যে পথটা অতিক্রম করে এটা হচ্ছে সরণ। তাহলে এটা নির্দিষ্ট দিকে কোনো বস্তু যে পথটা অতিক্রম করে, অর্থাৎ এই ব্যক্তি যদি এদিক থেকে এদিকে যায়, অর্থাৎ এই ব্যক্তি যদি এই আবুল যদি এদিক থেকে এদিকে যায় অথবা এদিকে যায়, যে পথটা অতিক্রম করবে এটাকে বলবো আমরা দূরত্ব। বাট সরণ কি নির্দিষ্ট দিক থাকতে হবে, এখানে দিক অবশ্যই উল্লেখ থাকতে হবে, অবশ্যই দিক উল্লেখ থাকতে হবে। অর্থাৎ দিকে আমরা অর্থাৎ দূরত্ব ও সরণ দুইটাকে আমরা বিভিন্ন ভাবে প্রকাশ করতে পারি। যেমন এই দূরত্বকে ডি এবং সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়, এবং তোমাদের যে নিউ বইটা আছে এই দূরত্বকে এল এবং দূরত্বকে ডি এবং এসটাকে সরণ দ্বারা প্রকাশ করা হয়। এর মাত্রা যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে দূরত্বের মাত্রা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা, যার হচ্ছে লেন্থ, এবং সরণের মাত্রা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা অর্থাৎ এর লেন্থ। অর্থাৎ এই দূরত্ব একটা স্কেলার রাশি এবং সরণ হচ্ছে ভেক্টর রাশি। এই বিষয়টা একটা বুঝতে হবে। যদি আমরা এটা অর্থাৎ যাকে নির্ণয় করার জন্য দিকের উল্লেখ থাকে সেটা হচ্ছে ভেক্টর, আর যেটা দিক উল্লেখ থাকবে না সেটা হচ্ছে কি দূরত্ব। অর্থাৎ দিক যদি উল্লেখ থাকে যে সেটা হচ্ছে সরণ, আর যদি দিক উল্লেখ না থাকে সেটা হচ্ছে দূরত্ব। এই দূরত্বের মাত্রা আর হলো সরণের মাত্রা সেম, এককটাও এরকম সেম। দূরত্বের একক হচ্ছে মিটার, সরণের একক হচ্ছে মিটার। পার্থক্যটা কোথায় তাহলে? পার্থক্য হচ্ছে দূরত্বতে আমাদের দূরত্ব একটি স্কেলার রাশি আর সরণ হচ্ছে ভেক্টর রাশি। আর দূরত্ব প্রকাশ করার জন্য দিকের প্রয়োজন নেই, আর সরণকে প্রকাশ করার জন্য অবশ্যই দিকের প্রয়োজন আছে। এই জিনিসটা থাকতে হবে। তোমাদের এই দূরত্ব সরণ সম্পর্কে খ নম্বরে প্রশ্ন আসে যে দূরত্ব ও সরণের মধ্যে দুটি পার্থক্য লেখো। তাহলে যদি পার্থক্য চাই তাহলে আমরা প্রথমে দূরত্ব সংখ্যাটা দেবো, এরপরে সরণের সংখ্যাটা দেবো। সরণ কাকে বলে, দূরত্ব কাকে বলে। এরপরে আমরা লিখব যে সরণ একটা কী রাশি, সরণ একটা ভেক্টর রাশি এবং দূরত্ব একটি স্কেলার রাশি, এই সম্পর্কে আসবে। এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে দ্রুতি ও বেগ। দ্রুতি ও বেগটা একটু বুঝতে হবে। এরপরে সেটা জানতে হবে যে দ্রুতি আর বেগ। দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের যে পরিবর্তন, এটা হচ্ছে দ্রুতি। আর বেগ হচ্ছে সময়ের সাথে সরণের যে পরিবর্তন সেটা হচ্ছে বেগ। অর্থাৎ দ্রুতি আর বেগ, দ্রুতি আর বেগ জিনিসটা এক না, অবশ্যই আলাদা। দ্রুতি বেগ, দ্রুতি হচ্ছে ইংরেজি হচ্ছে স্পিড, আমি যদি ভুল না করি এটা হচ্ছে স্পিড, এবং এটা হচ্ছে ভেলোসিটি। একে প্রকাশ করা যায় এস দ্বারা, একে প্রকাশ করা ভি দ্বারা। অবশ্যই তোমাদের যে নতুন বইটা আছে এখানে একে ভি দ্বারা প্রকাশ করা হয়েছে, এটা ভি দ্বারা প্রকাশ করা হয়েছে। এবং এটা ভি দ্বারা প্রকাশ করা হলেও এখানে একটা দেখবা তোমরা, অবশ্যই আমি যদি ভুল না করে থাকি সেটা হবে এখানে অবশ্যই বোল্ড হরফে লেখা আছে। অর্থাৎ ভেলোসিটি যে বেগ, এটাকে মানে ভেক্টর এটা বোঝানো হয়েছে, এটাকে স্কেলার রাশি বোঝানো হয়েছে। তাই এটা হলো দ্রুতি, এটা হচ্ছে বেগ। অর্থাৎ সময়ের সাথে কোনো বস্তুর যে কোনো দিকে যে দূরত্বটা অতিক্রম করে সেটা হচ্ছে দ্রুতি, আর নির্দিষ্ট দিকে কোনো বস্তু সময়ের সাথে যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে বেগ। তাহলে আমরা লিখতে পারি দ্রুতি ভি ইকুয়াল দূরত্ব ডিভাইডেড সময়, আর বেগ সমান লিখতে পারি সরণ ডিভাইডেড সময়। তাহলে দূরত্ব হলো ডি আর হচ্ছে সময় হলো টি। অর্থাৎ দূরত্বের একক হচ্ছে মিটার আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি মিটার পার সেকেন্ড। এখানে আসতেছে সরণ হচ্ছে এস, সময় যা সরণ, আর সরণের একক হচ্ছে মিটার আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে আসতেছে মিটার পার সেকেন্ড। তাহলে এখানে যে একক এবং এর যে একক, দুইটা এককে হচ্ছে আমাদের সেম। তাহলে আমরা বুঝলাম দ্রুতি আর হচ্ছে বেগ। তাহলে দুটো কি এক নয়, অবশ্যই আলাদা, কারণ এটা একটা স্কেলার রাশি এবং এটা একটা ভেক্টর রাশি। দ্রুতি একটি স্কেলার রাশি, বেগ একটি ভেক্টর রাশি। বেগ নির্ণয় করার জন্য শুধুমাত্র মানেরও প্রয়োজন হয়, দিকেরও প্রয়োজন হয়। অর্থাৎ বেগকে যদি আমরা প্রকাশ করতে যাই মানেরও পাশাপাশি দিকটাও আমার লাগবে, এবং দ্রুতি যদি আমরা প্রকাশ করতে যাই সেক্ষেত্রে আমাদের শুধু মান হলেই যথেষ্ট, দিকের প্রয়োজন নেই। এই হচ্ছে তোমাদের দ্রুতি ও বেগ। যদি আমাদের খ নম্বরে কোশ্চেন আসে দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য লেখো, তাহলে আমরা দ্রুতি ও বেগের সংজ্ঞাটা দেবো। এরপরে দ্রুতি একটি কী রাশি সেটা লিখবো, এরপরে বেগ একটি কী রাশি এটা একটা দিয়ে দেবো। এবং দ্রুতিকে বেগের এখানে আরও এখানে অনেক
যেমন মাত্রা আছে, বেগের মাত্রা যদি আমরা বলি, বেগের মাত্রা হচ্ছে কি দৈর্ঘ্যের এম এল টি ইনভার্স ওয়ান, এটা হচ্ছে বেগের মাত্রা। আর দ্রুতির মাত্রা হচ্ছে টি ইনভার্স ওয়ান, অর্থাৎ বেগের মাত্রা আর হচ্ছে দ্রুতির মাত্রা সেম। এটা হচ্ছে আমাদের দ্রুতি। এরপরে বুঝতে হবে যেটা, আচ্ছা তোমরা কি এই জিনিসটা ক্লিয়ার? টি ইনভার্স ওয়ান, টি ইনভার্স এটা কীভাবে আসলো? যদি না বোঝো সেক্ষেত্রে আমরা একটু দেখাতে পারি যে এটা কীভাবে আসে। যে দূরত্ব এটা হলো ডিস্টেন্স, যার মাত্রা হলো এল, অর্থাৎ দূরত্বের মাত্রা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা, যার একে এল দ্বারা প্রকাশ করা হয়। আর সময় হচ্ছে টাইম, একে টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আসতেছে আলটিমেটলি আমার মাত্রাটা আসতেছে এল টি ইনভার্স ওয়ান। এখানে আমাদের স্মরণের মাত্রা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা, কারণ স্মরণটাও এক প্রকার দৈর্ঘ্য। তাহলে আমরা স্মরণের মাত্রাটাকে বলতে পারি এল। স্মরণ এক মাত্রা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, এবং সময়টাকে বলা হয় টি। তাহলে আলটিমেটলি এখানে আসতেছে এল টি ইনভার্স ওয়ান। এটা হচ্ছে মাত্রা। এই বিষয়ে তোমাদের প্রথম অধ্যায়ে অনেক আছে, এগুলা তোমরা জানো। তো তারপরে আমি দিয়ে দিলাম যদি তোমাদের বুঝতে সমস্যা হয়। এটা হচ্ছে দ্রুতি আর হচ্ছে বেগ। এরপরে যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে ত্বরণ ও মন্দন, অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে যখন কোনো বস্তু বেগ বৃদ্ধির হারকে সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা ত্বরণ, আর সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির যদি হ্রাস হয় সেটা হচ্ছে মন্দন। অর্থাৎ এখানে ত্বরণ দুই ধরনের হয়ে থাকে অ্যাকচুয়ালি, যে একটা ধনাত্মক ত্বরণ, একটা ঋণাত্মক ত্বরণ। ধনাত্মক ত্বরণটাকে আমরা শুধুমাত্র ত্বরণ বলি, আর ঋণাত্মক ত্বরণটাকে বলি মন্দন। এবং ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, যার কারণে এসিলারেশন, আর মন্দন হলো ডিএসিলারেশন। এটা হলো ত্বরণ, এটা হচ্ছে কি মন্দন। ত্বরণটাকে প্রকাশ করা এ দ্বারা, এবং মন্দন যখন আমরা প্রকাশ করবো, অনেক স্টুডেন্ট এখানে আমার যখন মন্দন যখন বের করতে বলে তখন আমাদের এর মানেই বের করতে হবে, বাট তার সামনে মাইনাস চিহ্ন থাকবে। যদি আমাদের বলা হয় যে ত্বরণ বের করো, মন্দন কত, তখন যদি আমরা মন্দন লিখি সেক্ষেত্রে মাইনাস চিহ্নটা দিতে হবে না, শুধু মন্দন। সাপোজ আমার মন্দন বের হয়েছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর যদি ত্বরণ বের হয় -2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কোনো একটা বস্তুর আমরা ত্বরণ বের করলাম -2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যে কথা। আর মন্দন শুধুমাত্র 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেম একই কথা। এবং ত্বরণ ও মন্দন, ত্বরণটা একটা কী রাশি? ভেক্টর রাশি। ত্বরণ কি ভেক্টর রাশি। ত্বরণকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়। এবং সেই সাথে আরেকটা টপিক, যদি আরেকটু আমি দূরে যাই, দ্রুতি আর বেগটাকে, দূরত্ব স্মরণটাকে বুঝি, যে দূরত্ব হচ্ছে কোনো একটা বস্তুর যে কোনো দিকে যে পথটা অতিক্রম করে সেটা হচ্ছে দূরত্ব, আর স্মরণটা হচ্ছে সরলরেখিক পথে যে পথটা অতিক্রম করে এটা হচ্ছে স্মরণ। সাপোজ এখানে একটা ব্যক্তি, দুইজন ব্যক্তি, এ আর বি, দুজন ব্যক্তি, অর্থাৎ আবুল আর বাবুল। তাহলে এ যদি বাবুলের বাসায় বেড়াতে আসে তাহলে যে কোনো পথেও আসতে হবে। আমরা যদি চিন্তা করি এরকমভাবে আসবে তাও আসতে পারে, আবার যদি চিন্তা করি এভাবে আসবে তাও আসতে পারে, আবার যদি চিন্তা করি যে এ থেকে বি সরাসরি এই রাস্তা দিয়ে আসবে, এভাবেও আসতে পারে। এখন কতভাবে আসা যায় এটা অ্যাকচুয়ালি আসলে কোনো ডেফিনেশন নাই, অনেকভাবে আসতে পারে। তাহলে সাপোজ এ থেকে বিতে আসতে এই রাস্তার অতিক্রান্ত যে পথটা যেটা থাকে এটা হলো 30 মিটার, আর এই পথে যে বাঁকা পথে আসছে এটা হচ্ছে 40 মিটার, এবং এই পথে যেটা আসছে 15 মিটার। তাহলে আমরা এই যে দূরত্ব এ থেকে সি দেই, তারপরে বি দেই, এ সি বিতে আসছে, এটা হচ্ছে 30 মিটার। তারপরে এ ই এফ, তারপরে যদি বি চিন্তা করি তাহলে ই এফ বি এভাবে আসতে পারে, তারপরে এ ডি বি এভাবেও আসতে পারে। তাহলে আমরা দূরত্ব বলবো কোনটা? যে কোনো পথে, যে আঁকাবাঁকা পথে যেটা আসুক না কেন সেটা হচ্ছে দূরত্ব। আর কোনো পথে সরলরেখিক যে পথে যেটা অতিক্রম করবে এটা হচ্ছে এর স্মরণ। তাহলে আমরা যদি স্মরণ চিন্তা করি, অর্থাৎ স্মরণের দিক আছে, অর্থাৎ আমি এই বাবুলের বাসায় আসতেছে কোন বরাবর, অর্থাৎ সরলরেখা বরাবর আসতেছে, সেটা হচ্ছে এর স্মরণ। আর যদি দূরত্ব চিন্তা করি, যে পথেই তুমি আসো না কেন, যে পথেই বাবুলের বাসায় বেড়াতে আসুক না কেন আবুল, তাহলে এটা হচ্ছে ওর দূরত্ব। এই হচ্ছে দূরত্ব ও স্মরণ। অর্থাৎ স্মরণ যখন চিন্তা করবো, সরলরৈখিক সোজাসুজি একটা পথ চিন্তা করে নেবো, সেটা হচ্ছে কি স্মরণ, কারণ এর স্মরণের দিক আছে, অর্থাৎ নির্দিষ্ট সরলরৈখিক যে পথ সেটা হচ্ছে ওর স্মরণ। আর দূরত্ব যে কোনো পথে হতে পারে। এই হচ্ছে আমার দূরত্ব স্মরণ। এরপরে পড়তে হবে গতির সমীকরণ, এবং গতির সমীকরণ নিয়ে বিস্তারিত কথা বলা হবে। এখন গতির সমীকরণটা জানতে হলে আমাদের যে জিনিসটা জানতে হবে, অর্থাৎ গতির যে সমীকরণগুলো আছে, এস সমান ভি সমান, যদি চিন্তা করি সেক্ষেত্রে ভি সমান ইউ প্লাস এটি, 2 নম্বরে
এস সমান ইউ প্লাস বি ডিভাইডেড 2 ইন্টু টি, 3 এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, 4 নম্বরে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এবং যে জিনিসটা না জানলে নয় সেটা হচ্ছে আমাদের আরেকটা বিষয় জানতে হবে যে আমরা যদি এই গতির সমীকরণটা বুঝতে চাই তাহলে আমাদের একটা টার্ম ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে সুবাদ। এই সুবাদকে যদি আমরা একটু বুঝতে পারি তাহলে আমার মনে হয় তোমরা গতির জিনিসটাকে ভালোভাবে আত্মস্থ করতে পারবে। সেটা হচ্ছে এই গতির সমীকরণ 1665 সালে স্যার আইজ্যাক নিউটন তার প্রিন্সিপিয়া ম্যাথমেটিক্সে একটা বই প্রকাশ করেন। ওখানে এই গতির যে সমীকরণটা দিয়েছিল এটা এই হচ্ছে তার ফল। এবং এই গতির সমীকরণে 1665 সালে এই গতির সমীকরণ দিয়েছে ভি সমান ইউ প্লাস এটি, এস সমান ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি সমান ইউ স্কোয়ার প্লাস 2s। এবং তোমরা সবাই জানো যে এখানে এস যে আছে, এসটা হচ্ছে সরণ, ইউটা হচ্ছে আদিবেগ, ইউটা হচ্ছে কি আদিবেগ যার একক হচ্ছে মিটার পার সেকেন্ড, এবং এই এসটা হচ্ছে কি সরণ বা অতিক্রান্ত দূরত্ব বা সরণ, এর একক হচ্ছে মিটার, এবং ভিটা হচ্ছে শেষ বেগ যার একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে কি ত্বরণ, এটাকে বললাম আমরা ত্বরণ যার একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং টিটা হচ্ছে সময় যার একক হচ্ছে সেকেন্ড। এটা তোমরা সবাই জানো অলমোস্ট। আমার যেটা ধারণা, আমি যদি ভুল না করে থাকি, যারা ক্লাস 9-এ উঠছে তারা ছাড়া আমার মনে হয় ক্লাস যারা এইচএসসি 2021-এর ব্যাচ যারা আছে এবং যারা ক্লাস 10-এ আসো নিউ 10-এ তারা অলমোস্ট এটা জানো যে এসটা হচ্ছে সরণ যার একক হচ্ছে মিটার, আর ইউটা হচ্ছে আদিবেগ যার একক হচ্ছে মিটার পার সেকেন্ড, এখানে ভিটা হচ্ছে শেষ বেগ যার একক হচ্ছে মিটার পার সেকেন্ড, এবং এটা হচ্ছে একটা ত্বরণ এর মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং টিটা হচ্ছে সময়। এবং সেই সাথে বলে এসটা হচ্ছে একটা ভেক্টর রাশি, আর এটা বেগ, এবং এটাও একটা কি ভেক্টর রাশি এবং সময়, এগুলো এই সমন্বয় এটার সুবাদ। আমরা এই সুবাদ যদি বুঝতে পারি তাহলেই আমাদের এই গতির সমীকরণটা একটু বোঝা ক্লিয়ার হবে, আমরা ইজিলি বুঝতে পারবো। এখন আমরা গতির সমীকরণগুলো প্রতিপাদন করব। আমি যদিও গতির সমীকরণ প্রতিপাদন নিয়ে একটা আলাদা একটা ভিডিও আপলোড করব, সেক্ষেত্রে আমার কিছুটা আমি এখানে সলভ করে দিয়েছি তোমাদের সুবিধার্থে। যদি আমি জানি না কতটুকু উপকার হবে, বাট আমি আমার লেভেল থেকে চেষ্টা করতেছি যাতে তোমাদের একটু উপকার হয়। সাপোজ কোনো একটা বস্তু একটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে। স্থির অবস্থান চিন্তা না করি, মনে করি ইউ আদিবেগে কোনো একটা বস্তু এ সুষম ত্বরণের টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে, এস দূরত্ব অতিক্রম করে শেষ বেগ ভি প্রাপ্ত হলো। আমরা প্রথমটা প্রমাণ করতেছি ভি সমান ইউ প্লাস এটি, অর্থাৎ আমরা লিখব যে মনে করি কোনো একটা বস্তু ইউ আদিবেগে এ সুষম ত্বরণে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে শেষ বেগ ভি প্রাপ্ত হলো। এখন যদিও আমার এই সমীকরণে ভি সমান ইউ প্লাস এটিতে এস নেই, তারপরে আমরা এই টার্মটা ব্যবহার করবো, আর না করলে কোনো সমস্যা নেই। তাহলে আমরা জানি, এটা লিখলাম যে মনে করি কোনো একটা বস্তু ইউ আদিবেগে, মনে করি কোনো একটি বস্তু, এভাবে আমরা লিখব কোনো একটি বস্তু ইউ আদিবেগে বা ইউ আদিবেগ নিয়ে তোমরা লিখতে পারো এ সুষম ত্বরণে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে লিখলেও লিখতে পারো। আচ্ছা, কোনো একটি বস্তু ইউ আদিবেগে এই সুষম ত্বরণে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে শেষ বেগ ভি প্রাপ্ত হলো। এই টার্মটা আমরা কি মনে রাখবো, অর্থাৎ আমরা ধরে নিলাম কোনো একটা বস্তু ইউ আদিবেগে টি এ সুষম ত্বরণে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করার পরে শেষ বেগ ভি প্রাপ্ত হলো। এখন আমরা ত্বরণের সূত্র থেকে কি জানি, অর্থাৎ কোনো বস্তু সময়ের সাথে কোনো বস্তুর বেগের যে পরিবর্তনের হার, এটা হচ্ছে ত্বরণ। আমরা ত্বরণের সূত্র অনুসারে জানি যে ত্বরণের সূত্র অনুসারে আমরা জানি কি জানি যে ত্বরণ সমান জানি এর সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এরপর নেক্সট লাইনটা আমি এখানে লিখতেছি যে এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। তাহলে আমরা লিখতেছি ভি মাইনাস ইউ সমান এটি, আর ভি সমান
এটি প্লাস এই মাইনাস পক্ষান্তরগুলোয় প্লাস ইউ, অথবা আমরা একবারে লিখতে পারি ইউ প্লাস এটি। এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণের প্রতিপাদন। আমরা পাইলাম যে ভি সমান ইউ প্লাস এটি। এরপর আমার সেকেন্ড যেটাতে আসবে, আবার সেম কথাগুলো লিখবো, যে মনে করে কোনো একটা বস্তু ইউ আদিবেগে এ সুষম ত্বরণে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে শেষ বেগ ভি প্রাপ্ত হলো। এই সময়ে এখানে একটা জিনিস দেখো তোমরা, যদি তোমরা একটা জিনিস খেয়াল করো, যে দ্বিতীয় যে সমীকরণটা এটাতে ইউ প্লাস ভি ডিভাইডেড টু, অর্থাৎ বস্তুর যদি কোনো একটা বস্তু যদি সুষম ত্বরণে চলে তাহলে এর গড় বেগ হবে আদিবেগ ও শেষ বেগের গাণিতিক গড়ের সমান। এখানে একটা টার্ম ব্যবহার করতে হবে, গড় বেগ। তোমরা জানো যে গড় বেগকে ভি বার দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ভি বার দ্বারা প্রকাশ করা হয় গড় বেগকে। অর্থাৎ কোনো এখানে দেখো ইউ প্লাস ভি ডিভাইডেড টু যখন এরকম আসে, তখন আমাদের মাথায় নিতে হবে যে এখানে অবশ্যই গড় বেগ নামে একটা টার্ম ব্যবহার করতে হবে, যে কোনো যেহেতু আমরা লিখবো এর পরের লাইনতে আমরা খাতায় লিখবো যে যেহেতু বস্তুটি সুষম ত্বরণে চলে, তাহলে এর গড় বেগ হবে আদিবেগ ও শেষ বেগের গাণিতিক গড়ের সমান। এরপরে গড় বেগটা আমরা ইউজ করব। এরপরে গড় বেগ সমান লেখা যায় যে এস ডিভাইডেড টি, অর্থাৎ যে বেগ সমান আমরা লিখতে পারি এস সমান টি, অর্থাৎ আমরা গড় বেগের ওভাবে লিখতে পারি, আরেকটা লিখতে পারি ইউ প্লাস ভি ডিভাইডেড টু, এটা লিখতে পারি। অর্থাৎ যেহেতু বস্তুটি সুষম ত্বরণে চলে, তাহলে এর গড় বেগ হবে আদিবেগ ও শেষ বেগের গাণিতিক গড়ের সমান। এটা একটা লিখলাম, গড় বেগ সমান এটা পেলাম। এরপরে আমরা লিখতে পারি গড় বেগ সমান এস ডিভাইডেড টি, অর্থাৎ কেন এখানে গড় বেগ সমান এস ডিভাইডেড টি সেটা আমি বলতেছি, এখানে লিখবো গড় বেগ ভি বার সমান এস ডিভাইডেড টি। কেন? আমরা বেগের সংজ্ঞা থেকে জানি বেগ সমান কি সরণ ডিভাইডেড সরণ, একটু আগে তো আমরা পড়লাম যে বেগ সমান কি সরণ ডিভাইডেড সময়। তাহলে এখানে গড় বেগ সমান সরণ ডিভাইডেড সময় আসবে, কারণ গড় বেগ আর বেগ সেম জিনিস। বেগ তো কথাটা হচ্ছে বেগ কিনা সেটা দেখতে হবে, যে বেগ যদি হয় তাহলে সরণ ডিভাইডেড সময়। তাহলে আমরা এটা 2 নং সমীকরণ যদি চিন্তা করি সেকেন্ড সম্পর্কটা প্রতিপাদনের ক্ষেত্রে, তাহলে আমাদের আসতেছে ভি বার সমান এস ডিভাইডেড টি। তাহলে আমরা লিখবো 1 ও 2 হতে পাই, তাহলে লিখবো যে এটা ইকুয়াল এটা এবং এটা ইকুয়াল একে, অর্থাৎ ভি বার সমান এটা আর এটা লিখবো, অর্থাৎ ইউ প্লাস ভি ডিভাইডেড টু সমান এস ডিভাইডেড টি। এরপরে আমরা লিখবো 1 ও 2 নং সমীকরণ হতে পাই। তাহলে 1 নং সমীকরণে ভি বার সমান এটা দেওয়া আছে এবং এখানেও ভি বার সমান এস ডিভাইডেড টি দেওয়া আছে। তাহলে আমরা এটা ইকুয়াল এটা লিখতে পারি, অর্থাৎ এস ডিভাইডেড টি ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড টু। তাহলে আলটিমেটলি আমাদের কি আসতেছে, এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড টু। এই টি ভাগ আকার আছে, তো পক্ষান্তরগুলি গুণ হয়, তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে গুণ অবস্থা রাখলাম। তাহলে আর দেখো এটা আমার হচ্ছে গতির যে দ্বিতীয় সূত্র যেটা আছে, এস সমান ইউ প্লাস ভি ডিভাইডেড টু ইন্টু টি, এটা প্রতিপাদন হয়ে গেছে। তো এই হচ্ছে দুইটা সম্পর্ক প্রতিপাদন। তো আমি যদি সবগুলো এখানে বিস্তারিত কথা বলতে চাই, তাহলে ভিডিওটার লেন্থ অনেক বড় হয়, যার কারণে আমি এই দুটোর মধ্যে সীমাবদ্ধ থাকলাম। এবং আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যেখানে শুধুমাত্র গতির সমীকরণ নিয়ে একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব। এই নেক্সট পর্বেই আমি চেষ্টা করব গতির সমীকরণটাকে আলোকপাত করার জন্য। এখন যেটা আলোকপাত করব, বাকি যে টপিক দুটো আছে সেটা একটু পরে আলোচনা করব। আচ্ছা, এরপরে আমরা এই দুটো আলোচনা করলাম, পরবর্তী পর্বে আমরা চেষ্টা করব বাকিগুলো আলোচনা করার জন্য। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পড়ন্ত বস্তু সম্পর্কে ইটালির একজন বিজ্ঞানী আছে গ্যালিলিও, তার নাম। উনি ইটালির পিসা শহর থেকে কয়তলা বিল্ডিং, সম্ভবত 6-7 তলা বিল্ডিং বা এর চেয়ে বড় কিছু হবে, সঠিক মনে নেই। তো উনি ওই শহর থেকে ওই বিল্ডিংয়ের উপর থেকে, একটা হেলানো বিল্ডিংয়ের উপর থেকে ইট কয়েকটা কাগজ নিয়ে উপর থেকে ফালাই দিল। দেওয়ার পর দেখলো যে এই বস্তুগুলো যদি উপর থেকে ফালানো হয়, তাহলে এই বস্তুগুলো একই সময় মাটিতে পড়ে। অর্থাৎ তখন তিনি 3টে সূত্র আবিষ্কার করলেন। অবশ্যই সেটা বাধাহীন অবস্থায়, অর্থাৎ কোনো বাধা থাকবে না, মুক্ত অবস্থায় থাকতে হবে সেই বস্তু তিনটাকে। অর্থাৎ প্রথম সূত্র হলো, অর্থাৎ স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময় সমান পথ বা সমান দূরত্ব অতিক্রম করে। প্রথম সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম। একটা আমি বস্তুকে যদি আমি এখান থেকে ফালাই দিই উপর থেকে, তাহলে একটা বস্তুর সাথে যদি ইট যদি আমি চিন্তা করি, এটা যদি কাগজ চিন্তা করি, তাহলে ইট আর কাগজ যদি আমি একসাথে ফালাই দেই, তাহলে যদি কোনো বায়ু না থাকে, এখানে বাতাসের প্রভাব বা অন্য কোনো বাধা যদি না থাকে, তাহলে একই সঙ্গে এটা মাটিতে পড়বে। এটা হচ্ছে ওনার প্রথম সূত্র। এবং উপর নিচে কাজ করলে তোমরা জানো একটা জি থাকে অভিকর্ষ ত্বরণ, যার মান হচ্ছে 9.8, এবং এই মানটা
মেরু অঞ্চল বিষুব অঞ্চল ক্ষেত্রে আলাদা হয় এবং মানটা কিছুটা চেঞ্জ হয়, শুধু পয়েন্ট সামথিং চেঞ্জ হয়, আর সব ঠিক থাকে। তো আমরা এটাকে হিসাবে সুবিধার জন্য 9.81 বা 80 চিন্তা করি নেই, 9.8 চিন্তা করি। এটা হচ্ছে পরন্ত বস্তুর প্রথম সূত্র। এবার দ্বিতীয় যে সূত্রটা আছে সেটা হচ্ছে আমাদের স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু নির্দিষ্ট সময় প্রাপ্ত ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক টি। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। এটা হচ্ছে সেকেন্ড ল। এরপর তৃতীয় ল যেটা হচ্ছে থার্ড যেটা ল, সেটা হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ এইচ সমানুপাতিক টি স্কয়ার। এখানে টিটা আমাদের হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, টিটা হচ্ছে স্বাধীন, আর এটা হচ্ছে কি, এটা হলো নির্ভরশীল, অর্থাৎ নির্ভরশীল। কারণ এই টি এর মানের উপরে ভিটা নির্ভর করে। আমরা টি এর মান যদি বাড়াই ভি এর মান বাড়বে, টি এর মান যদি কমায় ভি এর মান আলটিমেটলি কম হবে। আর এখানেও ভিটা এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন, আর এটা হচ্ছে ডিপেন্ডেবল বা ডিপেন্ডেন্ট, অর্থাৎ এটা নির্ভর করে, এটা নির্ভরশীল। আর এস এর মানটা এখানে কি নির্ভর, এস এর মান যদি আমরা দ্বিগুণ বাড়াই তাহলে 2 এর উপরে 4, তাহলে এস এর মানটা হবে 4 গুণ বাড়বে। এস এর মানটা কত 4 গুণ বাড়বে। টি এর মান যদি আমরা 3 গুণ বাড়াই তাহলে এস এর মানটা কি 9 গুণ বাড়বে। কি হারে বাড়বে, সমানুপাতিক হারে বাড়বে। এই হচ্ছে পরন্ত বস্তু যে 3টি সূত্র, অর্থাৎ স্থির অবস্থান থেকে প্রথম সূত্রটা বলতেছি যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান দূরত্ব অতিক্রম করবে। দ্বিতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। আর তৃতীয় সূত্র যেটা হচ্ছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু যে দূরত্ব অতিক্রম তা ওই সময়ের বর্গের ওই দূরত্বের বর্গের সমানুপাতিক, এটা হচ্ছে তৃতীয় ল। এবং এখানে এর সমীকরণ থাকে সূত্র করে ভি সমান ইউ প্লাস এটি। তারপরে আছে তোমাদের, যদি আমি এটা গতির সমীকরণ চিন্তা করি, তারপরে এস সমান ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি, তারপরে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই তিনটা হচ্ছে গতির সমীকরণ। তাহলে এটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই পরন্ত বস্তুর ক্ষেত্রে, তাহলে আমরা বস্তুটা যদি উপর থেকে নিচে ছেড়ে দেই তাহলে আমাদের যে সূত্রটা হবে একটু চেঞ্জ হবে। 1 নম্বর ক্ষেত্রে আমি এটা হচ্ছে গতির ক্ষেত্রে। আর পরন্ত বস্তুর ক্ষেত্রে 1 নম্বর যেটা হবে ভি থাকবে, ইউ থাকবে প্লাস, এর জায়গায় পরিবর্তন হবে। এখানে কি হবে, অভিকর্ষ ত্বরণ থাকবে। অর্থাৎ অভিকর্ষ ত্বরণ কাকে বলে, অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হয় কি, অভিকর্ষ ত্বরণ। তাহলে এখানে অভিকর্ষণ থাকবে ভি সমান ইউ প্লাস, এর পরিবর্তে হবে জি, আর টি সময়টা থেকে থাকবে। এটা হচ্ছে 1 নম্বর। এবং 2 নম্বর যেটা হবে এস এর ক্ষেত্রে, আমরা যখন গতির সমীকরণ বলছি তখন একটা সরলরেখা বরাবর, একটা রাস্তা বরাবর বলো, একটা সরলরেখা বরাবর থাকে। এবং যখন আমরা পরন্ত বস্তু চিন্তা করবো সেটা এস এর পরিবর্তে এইচ হবে, যে এটা দূরত্ব এবং উচ্চতা বরাবর কাজ করবো, যার কারণে হবে এইচ সমান ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি। এতটুকুই ডিফারেন্স, আর কিছু না। এরপর 3 নম্বরে যে সূত্রটা থাকবে সেটা হলো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a, 2 এর পরিবর্তে হবে 2g, এবং যদি এস এর পরিবর্তে হবে এইচ। এটা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের যে সমীকরণ, অর্থাৎ একটা বস্তু যখন উপর থেকে ছেড়ে দেবো তখন এই সমীকরণটা হবে। এবং সেই সাথে যে আমরা যদি নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করি তার তখন বিপরীত চিহ্ন হবে, অর্থাৎ সবগুলো তখন মাইনাস হবে। তখন এটা হবে মাইনাস, এটা হবে মাইনাস, এটা হবে মাইনাস, অর্থাৎ সবগুলো তখন কী হবে, মাইনাস হবে। আমরা তখন সূত্রগুলো হবে মাইনাস, অর্থাৎ আমরা যখন নিচ থেকে অভিকর্ষ বলের বিরুদ্ধে যখন কাজ করব তখন এই চিহ্নগুলো হবে কি, মাইনাস। আমরা এইভাবে অঙ্কগুলো পড়বো। এর নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব গতির সমীকরণগুলো প্রতিপাদন করার জন্য। সেই সাথে আমার এই অধ্যায়ের ম্যাথমেটিক্যাল সলিউশন থাকবে। তো দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।